Sufi Mind, Sufi Islamic Channel. نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আসন্ন সংসদ নির্বাচন জাতির জন্য এক নতুন সম্ভাবনা ও প্রত্যাশা বয়ে নিয়ে এসেছে। সুদীর্ঘকালের বঞ্চনা, শোষণ, অধিকারহীনতা ও হতাশা যা জাতিকে ঔপনিবেশিক আমলে নিমজ্জিত করে রেখেছিল, স্বাধীনতার পর 2 দশক অতিক্রম হলেও সেই হতাশা থেকে জাতি আজও মুক্ত হয়নি। একদিন মুসলিম বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। 17 শতাব্দীর ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী নেতা জেমস মিলের বর্ণনা অনুযায়ী তৎকালীন বাংলাদেশ কাপড় শিল্প সহ অন্যান্য পণ্য থেকে যা আয় করত তা পেরু ও বেলজিয়ামের সোনার খনির চেয়ে অনেক বেশি ছিল। তৎকালীন বাংলাদেশের সুতি ও সিল্ক বস্ত্রের প্রভাব এত বেশি ছিল যে ব্রিটিশকে আইন করে বাংলাদেশের পণ্য আমদানি করে তার নিজের দেশের বাজার সংরক্ষিত করতে হয়েছিল। বাংলার পণ্যের সাথে আন্তর্জাতিক বাজারে এটে উঠতে না পেরে অবশেষে তারা এদের দখল করে এবং এদেশের শিল্প, বাণিজ্য, কৃষি ও প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে এদেশকে শ্মশান করে দিয়েছিল। আমাদের স্বর্ণোজ্জ্বল অতীতের পাশে বর্তমানের দারিদ্র্য ও সর্বব্যাপী হতাশা ও কৃতিত্বহীনতা কোন দেশপ্রেমী নাগরিকের কাছে কাঙ্ক্ষিত নয়। একদিন যেমন বাংলার পণ্য সামগ্রী বিশ্বে সমাদৃত ছিল, বাংলা বলতে পৃথিবীর সমৃদ্ধশালী দেশ বোঝাতো, ঢাকার নিকটস্থ সোনারগাঁও বলতে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত নগর বোঝাতো, চট্টগ্রাম বন্দরের বিশালতা ও ব্যস্ততা যেমন বিশ্বের অনেক পর্যটকদের বিস্মিত করেছিল, সেই অতীতের গৌরব যতই সুদূরের হোক তা আমাদের যুগের মানুষকে নতুনভাবে দেশের জন্য গৌরবান্বিত বোধ করায়। সেই অতীতের ঐতিহ্য, প্রাচুর্য ও প্রভাবের উত্তরাধিকার হতে পেরে এদেশের নাগরিক আজও দেশকে সেই আগের মতো সমৃদ্ধশালী, আগের মতো প্রভাবশালী করে গড়ে তুলতে আকাঙ্ক্ষী অনুপ্রাণিত করে তোলে। আমাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রেরণাকে আমরা তাই অস্বীকার করতে পারি না। এদেশের দিগন্ত জোড়া ফসলের সোনার মাঠ, কলে কারখানায় কর্মের গুঞ্জন আমাদের দেশকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হিসেবে আবার গড়ে তোলার স্বপ্নের রঙিন মিনার আমাদের হৃদয়কে উষ্ণ করে, রক্তকে দোলা দেয়, দৃষ্টিকে ভবিষ্যতে নিয়ে যায়। আমাদের অতীতে সেই গৌরবের দিনগুলি আমাদের আজকের স্বপ্নকে বাস্তবতার কাছাকাছি বলে মনে করতে প্রেরণা যোগায়। আজকের হতাশার মেঘ ও ধূম্রজাল অপসারণ করার কষ্ট কল্পনা হিসাবে দেখা না দিয়ে আমাদেরকে দেশের ভবিষ্যৎ সম্পর্কে, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ সৃষ্টি করে। সেই আশাবাদের সোনালী স্বপ্নকে দেশবাসীর সকল নাগরিকের চোখে এঁকে দিয়ে জাতিকে এক নতুন প্রেরণায় অনুপ্রাণিত করে জাতিকে সমৃদ্ধির নতুন শিখরে নিয়ে যাবার আকাঙ্ক্ষা ও বাস্তবমুখী কর্মসূচি নিয়েই জাকের পার্টি এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রিয় দেশবাসী, আমাদের নির্বাচনী কর্মসূচি আপনাদের অবহিত করার আগে জানা উচিত পৃথিবীর একদা সবচেয়ে সমৃদ্ধশালী দেশ আজ কেন পৃথিবীর দরিদ্রতম দেশ বলে পরিচিত। কি কারণ এর জন্য দায়ী তাই দেশের সকল সচেতন নাগরিকেরই জানতে চাওয়া উচিত। অনেকে জানেনও। আজকের এই সীমিত পরিসরের বক্তব্যে সকল কথা বলা সম্ভব নয় এবং এই অনুষ্ঠানে তা বলা সমীচীন নয়। তবে এটুকু বলা দরকার যে ব্রিটিশদের ভেদ বুদ্ধির ফলে এদেশ যে মুসলমান আমলে পৃথিবীর সমৃদ্ধশালী দেশগুলির মধ্যে অন্যতম ছিল, সেই ইতিহাস ভোলাবার চেষ্টা করা হয়েছে। যে আদর্শ, মূল্যবোধ, প্রশাসন ও প্রযুক্তি এদেশকে পৃথিবীর শ্রেষ্ঠতম দেশে পরিণত করেছিল,
সেই ইতিহাস মুছে ফেলবার চেষ্টা করা হয়েছে। সেই ইতিহাস ভোলাবার উদ্দেশ্য ছিল এদেশের উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করা, এদেশের উপর অর্থনৈতিক রাজনৈতিক শোষণ অব্যাহত করা। সেই ব্রিটিশ আমল থেকে এদেশের মানুষ বঞ্চনার শিকার হয়ে যন্ত্রণা ও বেদনায় কাতরাচ্ছে। তাদের যন্ত্রণা ও বেদনার কথা শোনার, তাদের দুঃখ ঘোচাবার জন্য এদেশের মানুষ স্বাধীনতা আন্দোলন, রক্তক্ষরা যুদ্ধ, বারংবার রাজনৈতিক আন্দোলন, গণ অভ্যুত্থান করেছে। কিন্তু তাদের দুঃখ বঞ্চনা দিন দিন বেড়েছে। তাদের দেহ রক্ত ঝরাতে ঝরাতে আজ ক্লান্ত, হৃদয় হতাশাগ্রস্ত। ব্রিটিশ আমলের পর পাকিস্তানি আমলেও এই বঞ্চনার কোনো অবসান হয়নি। তারা ইসলামের নামে রাজনীতি করে, জনগণকে ফাঁকি দিয়ে গণবিরোধী ভূমিকা পালন করে এদেশের মানুষের কাছে ইসলামের আদর্শ ও শিক্ষার বিপরীত কাজ করেছেন। তাই আজ দেশের কিছু কিছু লোক ইসলামের আদর্শের অপব্যাখ্যা দিচ্ছেন। ইসলামের সত্যিকার মহত্ব, উচ্চ আদর্শ, ত্যাগ ও সাম্যের যে শিক্ষা, সেই শিক্ষা যদি আমাদের অতীতের রাজনীতিবিদগণ তাদের জীবনে ও কর্মকাণ্ডে প্রদর্শিত করতেন, তবে এদেশে ইসলাম সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা থাকত না। কিন্তু আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের অতীতের নেতাদের মধ্যে বিরল কিছু শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাদে অধিকাংশ ইসলামের সত্য আদর্শের বাস্তব রূপ দেননি। তারা তাদের নিজেদের খেয়াল খুশি মতো যা করেছেন, তাই এদেশের লোকের কাছে ইসলামের আদর্শ বলে চাপিয়ে দিতে চেয়েছেন। তাদের খেয়াল খুশিকে ইসলামের বাস্তব রূপ বলে দেখাবার চেষ্টা করা সত্যের অপলাপ ও পরম করুণাময় আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য যে পথ নির্দেশ দিয়েছেন, তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করারই নামান্তর। পাশ্চাত্যের দেশগুলি যখন নিজেদের কল্যাণের জন্য বহু ধরনের দর্শন ও বিজ্ঞান ভিত্তিক মূল্যবোধ অনুসরণ করে নিজেদের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে, তখন একান্তই বাস্তব ও বাহ্যিক যুক্তিতে মানব জীবনে ধর্মের আবেদনকে অস্বীকার করার অবকাশ নেই। বাস্তব বিমুখতা কোনদিনই কারো কল্যাণ বয়ে আনেনি, আমাদের জাতির জন্য আনবে না। ব্রিটিশরা এদেশের মানুষকে ইসলামের সত্যিকার আবেদন ভোলাবার জন্য চেষ্টা করেছিল তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, যাতে এদেশের মুসলমানেরা আবার তাদের আত্মসন্নিধ ফিরে না পায়, যাতে আমরা আমাদের আত্মপরিচয় জানতে উদ্বুদ্ধ না হই। পাকিস্তান আমলের শাসকরা স্বার্থ অজ্ঞানতার কারণে ইসলামের শিক্ষাকে খণ্ডিতভাবে প্রকাশ করেছেন বা ইসলামকে নেহায়েত স্লোগানেই সীমাবদ্ধ রেখেছেন। আর দেশ স্বাধীন হবার পরও এদেশে ইসলাম বিরোধী প্রচারণা শুরু হয়, কিন্তু তার পরিণতি ভালো হয়নি। এদেশে এখনো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার ও শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। অপরদিকে ইসলামের সত্য, ন্যায় ও মূল্যবোধের আদর্শ থেকে বঞ্চিত হবার কারণে ন্যায় ভিত্তিক সমাজের বদলে এদেশে শোষণ ও প্রবঞ্চনা সর্বব্যাপী হয়ে দেখা দিয়েছে। বিগত 200 বছর ধরে খোদাতত্ত্ব জ্ঞান তথা ইসলামের মৌলিক আদর্শ বিরোধী নীতি প্রশাসন ও শিক্ষা ক্ষেত্রে বিস্তারিত হয়, তা সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করেছে। সমাজে নিপীড়ন, শোষণ, সন্ত্রাস, হত্যা, লুট সহ সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে সমাজের শোষণ বঞ্চনা বাড়িয়ে তুলেছে। স্বাধীনতার পরে বিগত 20 বছরে এদেশে বহু সরকারের উত্থান পতন হয়েছে। গঙ্গা, মেঘনা, পদ্মা, মধুমতি দিয়ে অনেক পানি গড়িয়ে বঙ্গোপসাগরে পড়েছে, কিন্তু এদেশের মানুষের বঞ্চনা ও দারিদ্র দূর হওয়া তো দূরের কথা, তাদের বঞ্চনার অপসারণের জন্য কোনো ঐকান্তিক প্রয়াস পর্যন্ত গ্রহণ করা হয়নি। এদেশে 73, 79, 86, 88 সালে 4 বার জাতীয় সংসদ নির্বাচন, 78, 81, 86 সালে রাষ্ট্রপতি নির্বাচন, 77 ও 84 সালে গণভোট সহ মোট 9টি নির্বাচন হয়েছে। নির্বাচনের পর কোন সংসদই পূর্ণ মেয়াদকাল পর্যন্ত টেকেনি। কোন রাষ্ট্রপতিও নির্বাচিত হবার পর পূর্ণ মেয়াদ ক্ষমতায় টেকেননি। বিগত 20 বছরে এদেশে 7 বার ক্ষমতার হাত বদল হয়েছে সত্যি, কিন্তু একবারও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদল হয়নি। স্বাধীনতার পরে এই হয়েছে এদেশে গণতন্ত্র রাজনীতির দৃশ্যপট। স্বাধীনতার 20 বছর পরেও
গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সফল হইনি। সংবিধান একটা দেশের সর্বোচ্চ আইন, জাতির জন্য দিক নির্দেশক ও পবিত্র আমানত। সংবিধানের প্রতি সকল রাজনৈতিক শক্তির স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা ও আনুগত্য না থাকলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা ও আইনের শাসন সম্ভব নয়। এই জন্য সাংবিধানিক নীতিমালা বা রাষ্ট্রীয় আদর্শকে হতে হয় জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের সহজাত মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিচ্ছবি ও প্রতীক। ধর্মীয় মূল্যবোধ মানুষের সহজাত মূল্যবোধ। এই সহজাত মূল্যবোধ যদি সংবিধানের মূলনীতি হিসাবে বিধৃত হয়, তবে সাংবিধানিক মৌলনীতি জনগণের সহজাত শ্রদ্ধা ও আনুগত্য লাভ করে। সরকার পরিবর্তন হলেও সাংবিধানিক মূলনীতি পরিবর্তন দুঃসাধ্য হয়। আজ আমরা দেখছি স্বাধীনতার 20 বছর পরেও সংবিধানের মৌলিক নীতিসমূহ নিয়ে জনমনে বিতর্ক রয়েছে। সংবিধান প্রণয়ন ও সংবিধান যে পন্থায় সংশোধন হয়েছে সেই পন্থা নিয়ে বিতর্ক রয়েছে। এদেশে রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালা নিয়ে জাতীয় ঐক্যমত গড়ে তোলার কোনো প্রয়াস এখনো নেওয়া হয়নি। এদেশে রাষ্ট্রীয় আদর্শ নীতিমালা সম্পর্কে ঐক্যমত না হওয়ার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। 20 বছরে 9টি নির্বাচন ও 7 বার নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদল আর যা হোক দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রমাণ করে না। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে কোন সুনির্দিষ্ট নীতি ও দিক ও দর্শনের আলোকে অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয়নি। এই অবস্থা জাতির জন্য এক মারাত্মক পরিণতি ডেকে এনেছে। দারিদ্র অতি প্রকট আকার ধারণ করেছে। দেশের প্রায় 80% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে। 60% লোক ভূমিহীন। তাদের একটা বিরাট অংশ ভাসমান ভাবে শহর নগরের ফুটপাতে জীবন যাপন করছেন। ফুটপাত বাস তাদের যেন ভাগ্য লিখন হয়ে দাঁড়িয়েছে। দেশের মোট জনশক্তি প্রায় অর্ধেক লোক কর্মহীন বা বেকার অবস্থায় বছরের বিরাট অংশ কাটায়। এই প্রকট গণদারিদ্র্যের কারণে জনসংখ্যার বিরাট অংশকে উপসে দিন চালাতে হয়। সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে রাহাজানি, সন্ত্রাস সহ অপরাধ প্রবণতা বেড়েছে মারাত্মকভাবে। নৈতিকতাবোধ ক্রমক্ষয়মান হওয়ার কারণে ঘুষ, দুর্নীতি এখন সমাজ কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে। দেশের এই সার্বিক চিত্র আত্মতৃপ্তির কারণ বা মর্যাদাকর বলা যায় না। যে দেশ একদিন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হিসেবে স্বীকৃত ছিল, সেই দেশ আজ বিশ্ববাসীর কাছে দরিদ্রতম দেশ হিসাবে অভিহিত। এর চেয়ে বেদনাদায়ক জাতির জন্য আর কি হতে পারে? প্রিয় দেশবাসী, এই যখন দেশের সার্বিক অবস্থা, জাতি যখন গভীর হতাশায় নিমজ্জিত, সাধারণ মানুষ দারিদ্র পীড়িত, গণতান্ত্রিক মৌলিক অধিকার ভূলুণ্ঠিত, শক্তির মত্ততায় দুর্বলের উপর শক্তিধরদের অত্যাচার, অসহায় মানুষের প্রাণ ওষ্ঠাগত এবং সমাজ ও জাতীয় জীবনে মূল্যবোধের অবক্ষয়ের কারণে সন্ত্রাস, অপরাধ প্রবণতা সর্বব্যাপী, সর্বোপরি পরম করুণাময় আল্লাহ তাআলার নির্দেশিত পথ বিস্তৃত, তখন জাতিকে আশার আলো দেখাবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জাকের পার্টি। জাকের পার্টির প্রতিষ্ঠাতা এদেশের সর্বজন শ্রদ্ধেয় সুফি সাধক, বিশ্ব জাকের মঞ্জিলের পীর কেবলাজান হুজুর হযরত মাওলানা শাহ সুফি ফরিদপুরী সাহেব বিগত 1987 সালের অক্টোবর মাসে জাকের সংগঠন প্রতিষ্ঠা করেন। জাকের সংগঠনের জন্য 4টি প্রধান কর্মসূচি গ্রহণ করা হয়। এই 4টি কর্মসূচি হল: গণতান্ত্রিক পন্থায় এদেশে ইসলামের সত্যিকার আদর্শ, মূল্যবোধ ও ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামের আধ্যাত্মিক পুনর্জাগরণের মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ করা, আত্মমানবতার সেবা করা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে জাতিকে ঐক্যবদ্ধ করে তা প্রতিহত করা। বিগত 1987 সালে এই সংগঠন প্রধানত আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকে। 1987-88 সালের সর্বনাশা বন্যায় এই সংগঠন মানুষের সেবার জন্য বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। 1989 সালের অক্টোবর মাসে জাকের সংগঠনকে আনুষ্ঠানিকভাবে হযরত পীর কেবলাজান হুজুর পার্টি হিসেবে ঘোষণা করেন। যেদিন এই পার্টি ঘোষণা করা হয় সেদিন ছিল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন বা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী। সেদিন রহমতের সময় বা ভোর রাতে হযরত পীর কেবলাজান
তার পবিত্র গুজরা মুবারক থেকে এই পার্টির প্রতিষ্ঠা ঘোষণা করেন। ওই অনুষ্ঠানের সমবেত অনুসারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, 37 বছর আগে তার পীর কেবলা হযরত মাওলানা খাজা শাহ সুফি নায়েতপুরী সাহেব জাকের পার্টির কথা বলেছিলেন। সে অলির তিরোধানের 37 বছর পর জাকের পার্টি প্রতিষ্ঠা লাভ করলো। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা মানুষের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালিত করার নির্দেশ দান করেছেন, সেই নির্দেশের বাইরে গিয়ে মুসলমানগণ কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আমাদের দলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি ফরিদপুরী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও নীতি খেলাফ করে মুসলমানদের কখনো মঙ্গল হয়নি, কখনোই হবে না। তাই জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও নীতি পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মক্কার যুবকদের নিয়ে সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য ঐক্যবদ্ধ করে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন। জাকের পার্টি সেই চেতনায় উদ্বুদ্ধ। জাকের পার্টি ঘোষণার পর বিগত 1 বছর এই দলকে দেশের সর্বত্র প্রসারিত করা ছিল আমাদের প্রধান কর্মসূচি। আল্লাহ তাআলার অপার রহমতে দেশব্যাপী দলের সাংগঠনিক কাঠামো সম্প্রসারিত হয়েছে। এই নির্বাচন দলগতভাবে আমাদের জন্য প্রথম নির্বাচন। Sufi এই Mind, নির্বাচনে Sufi আমরা Islamic Channel. 299 জন প্রার্থীকে মনোনয়ন দান করেছি। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে এদেশের মানুষের কল্যাণের জন্য যে সাংবিধানিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক কর্মসূচি আমরা গ্রহণ করব, তা দেশবাসীকে অবহিত করতে চাই। ইসলামী হুকুমত কায়েম করা, ইসলামের মূল্যবোধ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করা, সকল ধর্মীয় সম্প্রদায়ের ধর্ম পালন ও নিজ নিজ বিশ্বাসের স্বাধীনতা অধিকার নিশ্চিত করা, দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সংসদের কাছে প্রশাসনকে দায়িত্বশীল করা, প্রতি সাধারণ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত করার জন্য সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা, বিচার বিভাগকে প্রশাসনিক বিভাগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মুক্ত রাখা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণ করা, প্রশাসনের সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনে দক্ষ, যোগ্য, দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা কায়েম করা, সংবাদপত্রের স্বাধীনতা ও জনমত প্রকাশের অবাধ স্বাধীনতা সৃষ্টি করা, সমাজের সর্বস্তরে দুর্নীতির মূলোচ্ছেদ করার ব্যবস্থা নেওয়া, শক্তিশালী পররাষ্ট্রনীতি অনুসরণের মাধ্যমে দেশের মর্যাদাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা, সমমর্যাদার ভিত্তিতে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা, বিশেষ করে ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মুসলিম বিশ্বের সাথে গভীর ও সুদৃঢ় সম্পর্ক স্থাপন করা, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন নীতি অনুসরণ করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সংরক্ষণের জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রতি ব্যক্তির খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, প্রতি বেকারের জন্য কাজ ও প্রতি পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, দেশের সকল অঞ্চল ও জনগোষ্ঠীর জন্য সুষম উন্নয়নের নীতি অনুসরণ করা, খাদ্য, বস্ত্র, ঔষধ, বিদ্যুৎ, গৃহ নির্মাণ সামগ্রী উৎপাদনে স্বল্পতম সময়ে স্বনির্ভরতা অর্জন করা, সেই লক্ষ্যে প্রতি গ্রামে বিদ্যুৎ সরবরাহ, প্রতি গ্রামের সাথে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পাকা সড়ক যোগাযোগের ব্যবস্থা, কৃষির জন্য বিনা সুদে ঋণ, ফসল ওয়ারি ঋণ ও বর্তমানে অর্থের মাধ্যমে ঋণ শোধ করার বিধানের পাশাপাশি ফসলের মাধ্যমে কৃষি ঋণ পরিশোধের ব্যবস্থা নেওয়া, অনাদায়ী কৃষি ঋণ মওকুফ করার ব্যবস্থা করা, সুস্থ ও বাস্তবমুখী শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে দেশকে অশিক্ষার অন্ধকার থেকে মুক্ত করার ব্যবস্থা নেওয়া, এই লক্ষ্যে মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা, সকল মাধ্যমিক স্কুল মাদ্রাসা জাতীয়করণ করা এবং বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা। আমাদের দেশ বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার করাল গ্রাসে আক্রান্ত হয়, আবার শুষ্ক মৌসুমে পানি বিহনে দেশবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এমন অবস্থা চলতে দেওয়া যেতে পারে না। তাই সুপরিকল্পিত পানি নীতি প্রণয়নের মাধ্যমে
এই সমস্যার স্থায়ী সমাধান করা, শিল্প বিকাশের স্বার্থে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির উপর করের বোঝা কমিয়ে আনা, একই সাথে বিদ্যুতের মূল্য নিম্নমুখী করা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে বাস্তবমুখী সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা, সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা অনুসরণের মাধ্যমে শিল্পে ও কৃষিক্ষেত্রে স্বয়ংভরতা অর্জন করে বিদেশি পণ্যের হাত থেকে দেশকে রক্ষা করা। বর্তমান দেশের যেসব খনিজ সম্পদ চিহ্নিত আবিষ্কৃত হয়েছে সেগুলির সর্বোত্তম সদ্ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর ব্যবস্থা করা, খনিজ অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণ করা, মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, চা, চামড়া, পাটজাত পণ্য, কুটির শিল্প, উৎপাদিত আকর্ষণীয় দ্রব্যাদির উৎপাদন বৃদ্ধি করে দেশের পোশাক শিল্পকে সম্প্রসারণ করে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করার জন্য বাস্তবমুখী উদ্যোগ নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সিংহদ্বার উন্মোচন করা। বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের উদাসীনতার কারণে এই দেশ আজও দারিদ্র পরিমণ্ডলে আটকে রয়েছে। এই দারিদ্র পরিমণ্ডল থেকে জাতিকে ও জাতীয় অর্থনীতিকে এক বিপুল কর্ম উদ্দীপনার ধাক্কায় মুক্ত করতে হবে। তবেই স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সার্থক হবে। স্বাধীনতার জন্য এদেশের লক্ষ লোক প্রাণ দিয়েছিলেন দেশবাসীকে শোষণ থেকে বাঁচাবার জন্য। এদেশের প্রতি ঘর থেকে যেদিন দারিদ্র, ক্ষুধা, অশিক্ষার অভিশাপের অমানিসা মুছে সমৃদ্ধির স্নিগ্ধ জ্যোৎস্না আলোয় পরিস্নাত হবে, এদেশের প্রতি ঘরে বেকারত্বের হতাশা ঘুচিয়ে প্রতিটি ভোট যেদিন রোজগারের নিশ্চয়তার প্রতিশ্রুতি দেবে, সেদিনই হবে আমাদের স্বাধীন অস্তিত্বের সার্থকতা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, জাতির বৃহত্তর স্বার্থে হতাশা, প্রবঞ্চনা ও দীর্ঘশ্বাসের অভিশাপ থেকে বাঁচার জন্য, ইহলৌকিক পারলৌকিক কল্যাণের লক্ষ্যকে সুনিশ্চিত করার জন্য, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য, দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ইসলামের পতাকার নিচে, সত্যপথের পতাকার নিচে তথা জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, জাকের পার্টির প্রার্থীদের জয়যুক্ত করে ইসলামের ভিত্তিমূল সুদৃঢ় করুন। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর নির্মম অত্যাচার ও নির্যাতন চলছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের 10 কোটি মুসলমান মুসলিমদের এই ক্রান্তি লগ্নে দুঃখের সমভাগী না হয়ে পারে না। তাই ইসলামী হুকুমতের ছায়ার নিচে, আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে দেশের 10 কোটি মুসলমান তথা দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। মানুষ যতই ভ্রান্ত চিন্তা করুক, যত বিশ্লেষণী করুক, যত বিতর্কেরই অবতারণা করুক না কেন, এ কথা সূর্যের আলোর মতো স্পষ্ট সত্য যে আল্লাহ তাআলা নির্ধারিত পথ ছেড়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে দূরে গিয়ে মুসলমানগণ কোনদিনই মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবে না। ইসলামের এই চেতনার পুনর্জাগরণের সময় এসেছে। বিশ্বময় দুর্যোগের ঘনঘটার এই লগ্নে, দেশের সার্বিক অনগ্রসরতা অস্থিরতার এই মুহূর্তে ইসলামের অনুপ্রেরণায় আবার আপনার অনুপ্রাণিত হন। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের পতাকা নিচে ঐক্যবদ্ধ হন। অবশ্যই অন্যায়ের উপর ন্যায় জয়যুক্ত হবে, অবশ্যই মিথ্যার কালিমা বিদূরিত হয়ে সত্য প্রতিষ্ঠিত হবে। ইসলামের পবিত্র খিদমত ও দেশবাসীর জন্য বলিষ্ঠ নেতৃত্বের অঙ্গীকার নিয়ে আমরা সর্বাবস্থায় সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। দেশবাসীর প্রতি আমার আবেদন, জাকের পার্টির প্রতি গোলাপ ফুলে ভোট দিন এবং আমরা কামনা করি গোলাপের সৌরভ যেমন মানুষের মনকে স্নিগ্ধ করে, তেমনি জাকের পার্টি সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে, দেশপ্রেম দিয়ে জাতির জন্য সমৃদ্ধশালী ও সম্মানজনক ভবিষ্যৎ রচনা করে সকল মানুষের মনকে স্নিগ্ধ করুক। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন তার অপার দয়ায় আমাদের জাতিকে সকল সমস্যা থেকে মুক্তি দান করেন এবং সকলের জীবন তিনি যেন শান্তিময় করেন। আপনাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ।